হব মা গো, বলো কবে শীতল হব, আর কতদিন পথে কান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, ভগবান মনে ভূত হয়ে গেছে। আজ আজ আমি সেই ভগবানের প্রেতাত্মা। ভগবান মারেনি, আজ আরো আজ আহত মনে বেঁচে আছে, আজও বেঁচে আছে, তার জীবন তো অতীত। সেই অতীতটাকে আপনি জাগিয়ে তুলুন ভগবান বাবু। সেই ভ্রমন্ত অতীতটাকে জাগিয়ে কি হবে স্যার? আমার ফাঁসি অর্ডার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের ফাঁসির মঞ্চে উঠতে হবে। সেই ভয়ঙ্কর স্মৃতিগুলোকে আর আমি জাগিয়ে তুলতে চাই না। আপনাকে হবে, আপনার চাল চরণ লক্ষ্য করে আমি বেশ বুঝতে পারছি কোন লঘু পাবেই হয়তো আপনার ফাঁসির অর্ডার হয়েছে। আপনাকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে, একটু পরেই কোন লঘু পাবেই হয়তো আপনার ফাঁসির অর্ডার হয়েছে, কিন্তু আপনার শাস্তি লঘু করার জন্য আমার কোনো ক্ষমতাই নেই। তবু আপনার অতীতের কাহিনী আমি একটু শুনতে চাই, দয়া করে আপনি আপনার জীবনের কাহিনী বলুন। কেমন করে বলবো স্যার, কেমন করে বলবো? চট্টানকে রাহুর কাছে চলে যাওয়া আমার জীবন সংসারের কাহিনী কেমন করে শোনাবো? বাবা মা নামক পথের কাঠাকে সৌভাগ্যের সিংহাসন থেকে অনাদরে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া আমার সুযোগ্য পুত্রের সেই করুণ কাহিনী। কত কষ্ট হলো আপনি বলুন, আমি শুনবো। বেশ, তাহলে শুনুন স্যার। আমার নিজের হাতে গড়া গ্রাম সেই শান্তিপুরের কথা, যে শান্তিপুরের বন্ধুরা লাল লাল শাড়ি পরে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে সংসারের মঙ্গল কামনা করত। মঙ্গল দিন জেলে অন্ধকারে জুচু কালোই ভয়, তবু যারা বিশ্বাস করে না তাদের মার্জনা করো প্রভু।
নাকে জল ভরতে আসতো। শ্যামলা গায়ে জল ভরিতে যাও। ও শ্যামলা গায়ে বদলাম জল ভরিতে চলে চলো এই জীবন নাটকের দৃশ্যে দৃশ্যে কাহিনীর ছড়তে ছড়তে ব্যথার বিন্দে হইল রেখা সংসার চাঁদে বহল লেগেছে কে মেটাবে জন্মের মেঠুর নদীর ভেসে গেলে। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা তোতর বাগ, মিউজিক অনাথ সাময়িক, আলো তারামা ইলেকট্রিক, ধ্বনি পলাশ গায়েন, সুর অনাথ সাময়িক, কণ্ঠ সঙ্গীত অনুপ পাল, ব্যবস্থাপনায় অরূপ চক্রবর্তী, ঘণ্টেশ্বর রায় ও সজল রায়। শুরু হচ্ছে ডাক্তার তাপস কুমার রচিত, মাস্টার তপন তোতন বাগ নির্দেশিত এক অশ্রু সজল যাত্রাপালা। সংসার চাঁদে গ্রহণ লেগেছে, কে মেটাবে জন্মের নিখুর নিয়তি শেষ বিচারে আজকে বাবার ফাঁসির দিন। তোমার লাইফে শুধু কম্পিটিশনে তোমার থেকে আর
করে প্রাণ বাঁচিয়েছে। আমি আমি গুলি করে তার মাথা খুঁড়ে আমি উড়িয়ে দেব। আমি আমি তার গায়ে চামড়া খুলে জুতো বানাবো, জুতো। তাহলে আপনার পায়ের মাপটা দিয়ে যান ম্যাডাম, What? জুতো বানিয়ে আপনার কাছে পৌঁছে দিয়ে আসবো। কে তুমি? এই লোকটাই মেহতাব, এই লোকটাই তোমার শিকার কেড়ে নিয়েছে মেহতাব। You nonsense! ঠিক আছে ম্যাডাম, যার সেন্স নেই সেই ওই প্রকৃতির সৌন্দর্য রক্ষাকারী সুন্দর প্রাণীটার বুকে গুলি চালিয়ে নির্লজ্জের মতো বিজয় নিয়ে আসবে। বাজে কথা বাদ দিয়ে আমার কথার উত্তরটা দাও। আমার শিকারকে ফিরিয়ে দেবে কি না? কখনো না। তাহলে কিন্তু এই বন্ধুকে তোমাকে আমি স্বীকার করবো না। কি হলো মেনসা? আপনার হাত দুটো চকচক করে কাঁপছে কেন? আপনার বন্দুকের হাড়ে নরম হাত দুটো বোধহয় কাঁপছে চকচক করে। অবশ্যই আসছে বোধহয়। এই, চালান গুলি, চালান। বলেন না তো? জানতাম হাতে বন্দুক থাকলেই গুলি চালানো যায় না, তার জন্য হিম্মত লাগে, হিম্মত। বলে আমার বন্ধুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি। কি হলো? আমি এই বন্দুক এখনই থানায় জমা করে আপনার নামে রিপোর্ট লেখাবো। যাবেন না বাবু, যাবেন না। আমার মেহতাবের ছেলে মানুষ হয়তো ভুল করে কোনো ভুল কাজ করেই ফেলেছে। আমি মেহতাবের ওই ক্ষমা চেয়ে দিচ্ছি আপনার কাছে। যার হয়ে তুমি ক্ষমা চাইছো, ওই তার চোখে মুখে তো অনুশোচনার বিন্দু মাত্র ছায়া নজরে পড়ছে না, অথচ বন্দুক আমি ফিরে দিতে পারি যদি তোমার মেয়ে সাহেব আমার কাছে ক্ষমা চায়। আমি ক্ষমা চাইবো তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, হাত জোর করে ক্ষমা চাইবেন নম্রভাবে। না, আমি জীবনে কোনোদিন কার সামনে ক্ষমা চাইনি, আর তোমাকেও কাছে আমি ক্ষমা চাইবো না। তাহলে বন্দুকটা আমি থানাতেই জমা করে আপনার নামে রিপোর্ট লেখাচ্ছি। বাবু যাবেন না। মেহতাব, বাবুর কাছে আপনি ক্ষমা চেয়ে নিন, নাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি, আমায় তুমি ক্ষমা করো। ওভাবে নয় ম্যাডাম, ওভাবে নয়, হাত জোর করে নম্রভাবে ক্ষমা চাইবেন আমার কাছে। আর মেহতাব, বাবু যা বলছে তাই করুন না। বেশ, ঠিক আছে, আমায় ক্ষমা করে দাও। এবারের মতো আপনাকে আমি ক্ষমা করলাম ম্যাডাম। কিন্তু মনে রাখবেন, এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে আর কখনো যদি কোনো সুন্দর পানির বুকে গুলি চালানোর স্পর্ধা দেখান, তাহলে আজকের মতো আপনার শুধু বন্দুকটাই আমি কেড়ে নেবো না, সেই সাথে আপনার এই নরম হাত দুটো আমি মুচড়ে ভেঙে দেবো। কথাটা মনে রাখবেন। আর তোমাকে আমি রাস্তা গুলি করতে যাবে তুই বন্দুক তুলে দিবি সত্য বিলেত থেকে বাস করে আসা বিশ্বের 10 জনের মধ্যে একজন হয়ে এই শান্তিপুর গ্রামের দিন দরিদ্র ব্রাহ্মণ ভগবান হচ্ছে এই সোনার সত্যটা একটু একটু করে দুটো গেছে সেই সোনার সত্যটাকে তুলে নিয়েছে বুঝতে পারছিস না? ঠিক আছে, আমি তোকে বুঝে যাচ্ছি। তুই মেমসাহেবের হাত থেকে বন্দুকটা নিয়ে বাড়িতে ঢুকে পড়ো। ওই মেমসাহেব আমার বাড়িতে বসে সেন্টিমেন্ট হাতে বন্দুক থাকবে অবন্তি করে বসে পদ্মফুল শুনতে পেলে হাতে কিন্তু তার আগুন লাগতে পারে। শুনলে, শুনলে, ডাকাতি কথাগুলো তুমি শুনলে?
যাবো মামনি। মানে আমি বলতে চাইছিলাম ওই মতস্যার শিকারটাকে যাবো আস্তে পিস্তে জড়িয়ে ধরে আইবে যৌবনের লোককে ওকে তুই জানি বলবেন শুধু একটা অপূর্ণ মামনি, একটা অপূর্ণ তার মধ্যে প্রবেশ করতে পারলে সারাটা জীবন তোর তুমি ঠিক বলেছো দাদি, তুমি ঠিক বলেছো। কারণ মিথ্যে অসুখে মনটাকে পুষে না রেখে আমি চাই সুস্থ সত্যিকারের একটা সুখের স্বাদ। তাই আমার একমাত্র টার্গেট ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। কই কোথায় গেলে তুমি? কি হলো গো? তুমি অমন আনন্দে আত্মহারা হয়ে এখানে ছুটে এলে কেন? আরে আত্মহারা হবো না, আজকে আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন। আনন্দে হ্যাঁ বড় বউ, হ্যাঁ। আজ তোমাকে এমন একটা খুশির খবর দেবো যা শুনলে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। খুশির খবর। আমাদের কল্যাণ মস্ত বড় ডাক্তার হয়েছে। এই দেখো দেখো, খবরের কাগজে কল্যাণের ছবি ছেপেছে। ওরে বাবা, দাও দাও দাও। এটা খবরে খবরে ছিপেছে। কই ভালো করে দেখি। ওরে বাবা, বিদেশি ডাক্তারি পোশাক পরে আমার কল্যাণকে তো খুব সুন্দর মানিয়েছে। তাই দেখো। আজকে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা সত্যি হলো বড় বউ। আমার যত সর্বস্বের বিনিময়ে আমার কল্যাণকে যে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি, আমারও কি এটা তো আমার জীবনের সবচেয়ে বড় পাওনা বড় বউ। ওগো, আমারও কি বড় সৌভাগ্য। বীরের ফেরাও ডাক্তার ওই সন্তানকে আমি গর্বে ধারণ করেছি। আমারও তো মহা ভাগ্যের কথা। কিন্তু আজকের এই আনন্দের দিনে সেদিনের সেই ঘটনার কথা আমার যে সবচেয়ে বেশি করে মনে পড়ছে। আমাদের অন্যায় যদি অ্যাক্সিডেন্টে এই দুর্ঘটনায় সেদিন পঙ্গু হয়ে না তাহলে আমার অম্লান হয়তো। চুপ করো বড় বউ, চুপ করো। আজকের এই আনন্দের দিনে সেসব কথা নাই বা তুললে। জানো বড় বউ, জানো কল্যাণের জন্য আমিও খুব চিন্তা করতাম। কল্যাণকে মানুষ করতে তো আমি আবার যথা সর্বস্ব হয়েছি। হঠাৎ হঠাৎ যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার অম্লানের কি হবে? কেই বা দেখবে তাকে। কিন্তু কিন্তু আজ আমার সব ভাবনা কেটে গেছে বড় বউ। আমাদের কল্যাণী ও অম্লানকে দেখবে, আর কল্যাণী আমাদের চন্দাকে বিয়ে দিয়ে বাধ্যস্থ করবে। দেখো দেখো দেখো। এই খুশির খবরটাই লিখে পাঠিয়েছে। ওরে বোকা, তোর বাবা মুখ্য হলেও অন্ধ নয়। খবরের কাগজে ছবি দেখে সে খবরকে আগেই পেয়ে গেছে। হ্যাঁ রে বাসন্দা, এই চিঠিটা পড়তো শুনে। দাও 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 দাও। এই কি জোরে জোরে পড়ছি। আরে বাবা জোরে জোরে পড়ছি। দাঁড়াও না, আমি জোরে জোরে পড়ছি। পূজনীয় বাবা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও। মাকে আমার প্রণাম জানিও। মুখপুরি চন্দ্রা আর স্নেহের অম্লানকে আমার স্নেহাশিস জানি। দেখেছো বড় বউ, দেখেছো কল্যাণ আমাদের কারো কথায় এতটুকু বলেনি। বলেছি তোমাদের ঐকান্তিক ইচ্ছা এবং প্রাণঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাস করতে পেরেছি। আমি জানতাম বাবা, আমি জানতাম তুই পারবি। তুই যে এই ভগবান ভট্টাকে আকাশের একমাত্র ধ্রুবতারা। আগামী 19 এপ্রিল আমি বাড়ি যাচ্ছি। তোমরা সবাই বাবা 19 এপ্রিল। আজকে তো 19
সেফটি সেফটি? মানে আজই বললেন বাড়ি আসছে? তাই বলো কি গো আজকে আমার কল্যাণ বাড়িতে আসছে ওই কি আনন্দ ওরে তোমরা আর কিছু চিঠি করতে হবে না তুই তাড়াতাড়ি যা ওরে ও অমলান অমলান আরে শোন না রে বাবা তোর দাদা বাড়ি ফিরছে মজা কি হলো আরে তুমি হাত করে দাঁড়িয়ে রয়েছো কেন আরে তাড়াতাড়ি যাও বাজার বাজার করে যাও না এই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলুন না কি বাবা ওখানে ঘরটা ভালো করে গুছিয়ে রাখেন না। তুমি কিন্তু কি রাখো আমার কল্যাণ যা যা খেতে ভালোবাসে তুমি কিন্তু সেগুলো ভালো করে রান্না করো আর সেই সঙ্গে নলেনগুড়ের পায়েস করতেও যেন ভুলো না কত ভালো আমার নলেনগুড়ের পায়েস খেতে বড্ড ভালোবাসে। কিন্তু বাড়িতে তো কিছু নেই নেই ভাবছি কেন বলবো ভাবছিস কেন মা চন্দা ভগহরিদার কাছে বাড়িটা তো বন্ধ কি আছে তাকে কিছু টাকা চাইলে নিশ্চয়ই সে দেবে। কিন্তু বাবা এমনি করে ভিটে করে বিক্রি করে তুমি কতদিনই টাকা খরচ করবে সে ভাবনা আর তোদের ভাবতে হবে না রে মা চন্দা এখন থেকে সেসব ভাবনা আমার কল্যাণে তুমি কিচ্ছু ভেবো না বলবো আমি কানাইয়ের হাতে বাজারটা করে পাঠিয়ে দিয়ে কল্যাণ কান্তে স্টেশনে চললাম ও টিকিটটা যদি আর 2 ঘন্টা আগে আসতো। এসে গেছি বাবা রাস্তার মাঝে একটা ঝামেলায় জড়িয়ে না পড়লে আমি 2 ঘন্টা আগেই এসে যেতাম। এই, ভালো আছি রে বাবা খুব ভালো আছি। খুব ভালো আছি আরে আমাদের এতদিন ছেলে থাকতে খুব কষ্ট ছিল তাই রে বাবা কোথায় মা? তোমাদের কথা ভাবতে 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 একটু হয়ে গেলে কেউ বুঝতেই পারিনি। এই, তুই ওভাবে মুখ ফুটে দাঁড়িয়ে আছিস কেন? আমি বাড়ি এসেছি বলে হিংসা হচ্ছে? এই হিংসা হচ্ছে? লাগছে তাও জানো বাড়ি থেকে আমরা শুরু করে দিয়েছে কতদিন না তোকে এ বাড়ি থেকে জানাচ্ছি আমার কিন্তু নিস্তার নেই। এখান থেকে যেতে পারবো হয়ে গেছে দাঁড়া খুব শিগগির তোর একটা ভালো ঘর দেখে আমি বিয়ের ব্যবস্থা করছি। মা অমলান কোথায় দেখি না তো? খুব ভালো আছে দাদা আমাদের গ্রামে সবাই বলাবলি করছে তুমি নাকি মস্ত বড় খবরের কাগজে নাকি তোমার নাম বেরিয়েছে আরে বেরিয়েছেই তো এই দেখ না দেখ বাহ! কি সুন্দর দেখাচ্ছে তোমার দাদা তোমার দাদা যে এত বড় ডাক্তার সে কথা আমি বিশ্বাস করতে পারছি না। এই ছবিটা দেখে আমি বিশ্বাস করতে পারছিস না তোমাকে একটা কিন্তু জিনিস কিনে দিতে হবে দাদা ভাই একটা 3 চাকা সাইকেল হ্যাঁ এই গ্যাস নিয়ে তেমন কষ্ট হয় দাদা ওই সাইকেলে করে আমি সারাটা দিন ঘুরে বেড়াবো নিশ্চয়ই দেবো রে ভাই নিশ্চয়ই দেবো। আমি প্র্যাকটিস শুরু করেই তোর জন্য একটা সাইকেল কিনে দেবো। আমাকে সে কিছু কিনে দিবি না ঘুরে বাবা তোকেও দিতে হবে কি দেবো? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওর জন্য যে একটা লাল টুকটুকে বর কিনে দেবো। একটা ব্যাগ মনে হয়েছে এবার জামা প্যান্ট ছেড়ে সামনে তো আমি বাজার করতে বললাম বড় নলেন গুড়ের পায়েস হ্যাঁ জানিস তো দাদা একদিন মা না নলেনপুরের পায়েস বানিয়েছিল সেদিন খেতে বসে বাবা খাবারের থালা থেকে উঠে গিয়ে বলেছিল বড় বউ বললেন যে আমার এই পায়েস খেতে বড্ড বেশি ভালোবাসে বাবা তাকে ফাঁকি দিয়ে এই পায়েস আমি গোক্কাসে কিনবো তা হয় না বড় বউ তা হয়
দিন কেউ পায়েস খায়নি দাদা। মা মা এই সমস্ত পায়েসটা ওই পুকুরের জলে ফেলে দিয়েছে। আমরা আমি আমি বেশ বুঝতে পারছি আমাকে বিলেতে পাঠিয়ে তোমরা এই 5টা বছর কত সুখে কাটিয়েছ, তা আমার আর জানতে বাকি নেই। বললে কেন কেন তোমরা আমাকে বিলেতে পাঠিয়ে দিন রাত চোখের জল ফেলতে? আমি কি সেখানে ওরা ছিলাম? আমার জন্য আমরা কতটুকু পায়েস তোমরা খেতে দিলে না? তুই দুঃখ করিস না বাবা, আমি আবার তোদের জন্য আমি নরেন্দ্রের পায়েস আমি রান্না করবো। তুই আর চোখে জল এইভাবে ফেলিস না বাবা, ফেলিস না। দেখি মা, তোমার হাতে সোনার চুড়ি দুগাছা, সেগুলো কোথায় গেল মা? বলো বলো কোথায় তোমার সোনার চুড়ি গাছা? এখনো সবটা খা না রে বাবা। আজ কি খাওয়া দাওয়া করে আগে বিশ্রাম নিবি চল। না বাবা না, আমাকে জানতেই হবে। বলো কোথায় মায়ের সোনার চুড়ি গাছা? আমি তোকে বলছি তুই সন্ধ্যা তোর ওই ডাক্তারি করার পরও জোগাতে না পেরে বাবাকে মায়ের দুগাতে চুরি আজ বিক্রি করে দিয়েছে। এই সঙ্গে আমাদের দুটো পুকুরও বাবা বিক্রি করে দিয়েছে। চন্দ্রা, চন্দ্রা তুই থামবি? কেন থামবো? কিসের জন্য থামবো? দাদার ভবিষ্যৎ করতে গিয়ে তুমি যে কতখানি নিজে সর্বশান্ত হয়ে গেছো এটা দাদা দেখতে পারে জন্য জানা দরকার আছে বাবা। সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে বলতে পারিস চন্দ্রা? আছে, এখনো বাকি আছে রে দাদা, এখনো বাকি আছে। শুধু তোর পড়ার পরও জোগাড় করতে না পেরে বাবা আমাদের এই ভিটে বাড়িটা ওই বজরি দিকুর কাছে বন্ধক দিয়েছে। চমৎকার চমৎকার, বাহ বাহ বাবা, তোমার কর্তব্য রক্ষার কি অপূর্ব নিদর্শন। আমার একার সৌভাগ্য সোনা দিয়ে মুড়ে দিতে এতগুলো মানুষকে তুমি ভিখারি সাজিয়ে দিলে। বঙ্গ অম্লানের ভবিষ্যতের কথা কিভাবে ভাবলে না? একবারও ভাবলে না ওই চন্দ্রার কিভাবে তুমি বিয়ে দেবে? বললে কেন কেন তোমরা আমাকে বিলেতে ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলে? কেন কেন এক রাত অপরাধের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে? তোমরা আমাকে স্বার্থপর বানিয়ে দিলে কেন কেন কেন? কাঁদিস না বাবা, কাঁদিস না। তোকে ডাক্তারি করার জন্যই তো আজ আমাদের এই সব করা। আমাকে গড়ে তুলতে আর 5 জনকে তোমরা পথে বসিয়ে দিলে মা। 7 পুরুষের এই স্বর্গ আমাদের এই ভিটেটাকে বন্ধক দিয়ে দিলে। কি হয়েছে বাবা? তুই তো আমাদের একমাত্র অবলম্বন। আমি তো তোকে মনের মতো করে মানুষ